গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য আইভরি চাইল্ড। আজকে তৃতীয় পর্ব। ক্যান্ডাল্যান্ডে যাওয়ার পুরো কাহিনী বিস্তারিত লিখে পাঠকদের বিরক্ত করতে চাই না। জুরুল্যান্ড পর্যন্ত কোনো রকম বড় সমস্যায় পড়লাম না। সেখানে আমি মোটামুটি পরিচিত হওয়ায় কোনো সমস্যা তো হলোই না, বরং যে যেভাবে পারে সাহায্য করল। মজিটুতে খবর পাঠানোর জন্য 3 জন লোকও পেয়ে গেলাম। বিনিময়ে ওদের 5টা গরু দেব বললাম। চুক্তি হলো ফিরে এসে তারা তাদের পারিশ্রমিক পেয়ে যাবে। তাদের কেউ যদি মারা যায় তাহলে তাদের পরিবারকে পৌঁছে দেয়া হবে, কারণ আফ্রিকায় জীবনের কোনো গ্যারান্টি নাই। পরে জেনেছি 3 জনের একজন নাকি প্রথমেই মারা গিয়েছিল শর্টকাট নিতে গিয়ে, নদীতে ডুবে। আরেকজন সিংহের পেটে গেছে। তৃতীয় জন খবর পৌঁছে দিয়েছিল মজিটুতে। লুবা নদীর পর আর ওয়াগন নিয়ে যাওয়া যাবে না জানতাম, তাই মজিটুর রাজাকে খবর পাঠিয়েছিলাম যেন আমাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য 100 কুলি পাঠায়। সেখান থেকে কুলিরা মালপত্র বয়ে নিয়ে যাবে। তারপর জুরুল্যান্ডেই 15 দিনের বিরতি দিলাম, যাতে ষাঁড়গুলোর গায়ের কিছু মাংস লাগে। সেচ্ছি মাছির কামড়ে কয়েকটা ষাঁড় মারা গেল, তাই একটা ওয়াগান ছাড়তে হলো। সেজন্য কিছু জুলুকুলি নিলাম লুবা পর্যন্ত মালপত্র নিয়ে যাওয়ার জন্য। এক সময় 3 ওঝার কাছে চলে আসলাম। 3 ওঝা হল 3টি মাঝারি সাইজের পাহাড়। জুলুরা পাশাপাশি দাঁড়ানো এই 3 পাহাড়কে 3 ওঝা বলে। ওখানেই মজিটুকুল্লুদের আসার কথা। কয়েকদিন ওখানে অপেক্ষা করলাম। প্রায় প্রতিদিনই সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে দূরবীন দিয়ে দেখলাম, কিন্তু মজিটুদের কোনো চিহ্নই নাই। হয়তো মজিটুদের কাছে খবর পৌঁছায়নি। শেষে ঠিক করলাম একটু এগিয়ে যাব। সমস্যা শুরু হলো এখানেই। জুলুদের কেউ লোবা নদী পার হওয়ার তো দূরের কথা, ওই নদীর পানিতে গা ভেজাতেও রাজি হল না। ওই নদী নাকি জুলুদের জন্য জম। শেষ পর্যন্ত 3 জন কুলি রাজি হল, কারণ তাদের শরীরে নাকি মিশ্র রক্ত। ওদের দ্বারাই ধীরে ধীরে কিছু জিনিসপত্র নদী পার করলাম। বাকিরা সবাই নদীর এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। ঠিক ওই সময় যে ঘটনা ঘটল সেটাকে গোদের উপর বিস্ফোরা বলা যায়। হুটহাট কথা নাই বার্তা নাই, ওই 3 জন কুলির 2 জন অজানা কারণে মারা গেল। আমি কিন্তু জীবনেও বিশ্বাস করব না নদীর পানিতে কোনো জাদুমন্ত্র আছে যার প্রভাবে লোক দুটো মারা যেতে পারে, কিন্তু জুলুদের উপর এর প্রভাব হলো মারাত্মক। আর আমাদের উপর এই প্রভাব বা কুপ্রভাবের প্রভাব হলো আরও মারাত্মক। জুলুরা একে একে সব পালাতে শুরু করল। কিছু করার আগে বেশিরভাগ পালিয়ে গেল। যারা থাকলো তাদের নিয়ে আর সব মালপত্র সমেত এগুলো অসম্ভব। মাথায় হাত দিয়ে ভাবছি কি করা যায়, এই সময় হ্যান্স খবর নিয়ে এলো নদীর একটু দূরে নাকি সে মানুষের কথাবার্তা শুনেছে। ওর কথা শুনে পাহাড়ে উঠলাম। দেখলাম বেশ কিছু লোকের জটলা। হাতের বর্ষা দেখে ওরা যে মজিটু সেটা বুঝতে অসুবিধা হলো না। লোকগুলো একটু এগিয়ে আসতেই অনেক পুরনো এক বন্ধুকে দেখলাম। মজিটো যোদ্ধাদের জেনারেল বাবেম্বা। এক চোখওয়ালা এই সাহসী লোকটা আমার আর হ্যান্স এর সাথে আগেও আরো কয়েকটা অভিযানে ছিল। আমি এগিয়ে গেলাম। আমাকে দেখেই বাবাম্বা 2 দাঁত বের করে বলল, ও মাকুমা যান, ভাবিনি আপনার সাথে আবার দেখা হবে। আপনাকে দেখে অনেক খুশি খুশি লাগছে। আর তোমাকেও স্বাগতম, আধারে আলোর দিশারি, আগুনের রাজা। হ্যান্সের আরেকটা জুলু নাম। তোমাকে দেখে অনেক ভালো লাগছে, কিন্তু ডগিটা ওয়ালি যেটা ওরা কই? অনেক দূরে, 7 সাগর আর 13 নদীর পারে বন্ধু, কিন্তু তাদের জায়গায় অন্য 2 জন আছে, ইনকুসি, ইগোজা আর বেনা। তারপর রেগনাল আর স্যাভেজকে দেখিয়ে ওদের জুলু নামের ওর সাথে পরিচয় করিয়ে দিলাম। ওকে অনেকদিন পর দেখে আমারও ভালো লাগছিল। এক মুহূর্ত ওদের দিকে তাকিয়ে রেগনালকে দেখিয়ে বলল, ইনি মানুষটা বড়, সেটা যেমন বোঝা যাচ্ছে তেমনি বোঝা যাচ্ছে। স্যাভেজকে দেখিয়ে, ইনি মূরখ, কিন্তু ঈগলের ছাল পরে ঈগল হওয়ার চেষ্টা করছেন।
ব্রেকফাস্টের সময় জানতে পারলাম রাজা বাউছি মারা গেছেন, তার জায়গায় নতুন রাজা তার ছেলে, এর নামও বাউছি। আগুনে পোড়ার পর বেজা টাউনকে যে কোনো সময়ের চেয়ে আরও বেশি সুরক্ষিত করে গড়ে তোলা হয়েছে। খাওয়ার পরে বাকি জুলুদের বিদায় করে দিলাম, কাজে লাগবে না বলে ওয়াগানটা ওদের দিয়ে দিলাম। লাফিয়ে কুদিয়ে বিদায় সঙ্গীত গেয়ে ওরা বিদায় নিল। তারপর আরও 2 দিন সেখানে থাকলাম। মজিটুরা আন্তরিকভাবে আমাদের সাহায্য করছিল। যাত্রা বিরতি শেষে আবার চলতে শুরু করলাম। পরের 1 মাসে বলার মতো কিছুই ঘটল না। কোনো রকম দুর্ঘটনা ছাড়া নতুন বেজা টাউনে পৌঁছে গেলাম। সেখানে আমাদের ভালোভাবেই গ্রহণ করা হবে জানতাম, কিন্তু এত ভালোভাবে সেটা আশা করিনি। রাজা স্বয়ং এলেন আমাদের অভ্যর্থনা জানাতে। সদা হাস্যোজ্জ্বল চেহারার রাজাকে আমার বেশ পছন্দ হল। আমাদের সম্মানে বেজা টাউনে এক বিরাট ভোজের আয়োজন করলেন রাজা। আমাদের থাকতে দেয়া হলো বিরাট এক গেস্ট হাউসে। কথায় কথায় রাজা ওখানে আসার বিশেষ কোনো কারণ আছে কিনা জানতে চাইলেন। বললাম ক্যান্ডারল্যান্ডের কথা। আসলে মোটামুটি সবই তাকে বললাম। শুনে সবাই বেশ অবাক হল। বাবেম্বা বলল, ক্যান্ডাদের এলাকায় যাবেন? মাকমা যান, আপনি কি পাগল হয়ে গেছেন? রিকা টাউনে যাওয়ার সময় তুমি আমাকে পাগল বলেছিলে, কিন্তু এখনো আমি বহাল তবিয়তে বসে আছি। বেশ আমোদে গলায় বললাম, সেটা ঠিক আছে, কিন্তু ক্যান্ডাদের কাছে পঙ্গুরা তো নিতান্ত শিশু। ভালো তো, এবার বলো শুনি, তুমি ওদের সম্পর্কে কি জানো? তার আগে আমার কথা শোনো। তারপর পুরো কাহিনী ওকে বললাম। হ্যান্সের কাছে যা শুনেছিলাম তার থেকে শুরু করে লেডি র্যাগনালের ঘটনা সবই বললাম। সব শুনে বাবেম্বা বলল, বুঝলাম। আর আগুনের সর্দার যে মহিলার কথা বলেছে তাকে আমি ভালোভাবেই চিনি। উনি আমার এক চাচার বউ ছিলেন। ব্ল্যাক ক্যান্ডারা কঠিন ভয়ঙ্কর। ওদের রাজাকে সিম্বা বলে ওরা। সিম্বা মানে সিংহ, আর এই সিম্বা সিংহের মতোই হিংস্র। এরাই জানার পূজা করে। জানাই হলো সেই হাতি যার কথা আগুনের সর্দার বলেছেন। আর হোয়াইট ক্যান্ডারদের সম্পর্কে তেমন একটা কিছু জানি না, তবে এরা মূলত আরব আর ব্যবসা ট্যাবসা করে। কিন্তু এরা কেউ এদের এলাকায় কোনো বাইরের লোককে ঢুকতে দেয় না। আর যদি কেউ ঢুকে পড়ে তাহলে তাকে মেরে ফেলে। এজন্য এদের খবর বেশি একটা বাইরে আসে না। তবে এই হোয়াইট ক্যান্ডাররা নাকি উট পালে, আর ওদের উটের নাকি ভালো চাহিদা আরব দেশে। মাখমা যান, ওদিকে যাওয়ার দরকার নাই। মরুভূমি পার হয়ে ব্ল্যাক ক্যান্ডারদের এলাকায় গেলেই ওরা আপনাকে মেরে ফেলবে। যদি ওদের হাত থেকে বেঁচে যান তাহলে ওদের রাজা সিম্বা আপনাকে মেরে ফেলবেই ফেলবে। সিম্বার হাত থেকে বাঁচলেও জানা আপনাকে মেরে ফেলবে। জানাকেও যদি ফাঁকি দিতে পারেন, হোয়াইট ক্যান্ডারদের জাদুকরের ফাঁকি দিতে পারবেন না, না মেরে ছাড়বেই না। তাহলে ওরা আমাকে ডাকলো কেন? তা আমি কি করে বলবো? হয়তো জানার উদ্দেশ্যে বলে দেওয়ার জন্যে। যাই হোক, যে জন্যেই ডাকুক, আমাকে ওখানে যেতেই হবে। নিজেরাই গিয়ে দেখতে চাই কি হচ্ছে ওখানে। বেশ জোর গলায় বললাম। রেগনালকে সব অনুবাদ করে শোনানোর পর সেও একই কথা বলল, কিন্তু স্যাভেজ যা বলল তাতে মেজাজ আরও খিচড়ে গেল। গাধাটা এই সময় আর সব কিছু চিন্তা বাদ দিয়ে বলল, ওই জাদুকরের ওখানে সাপ নাই তো? ওর কথা শুনে বাবেম্বা দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, সাপ নাই মানে? আসপিতের সর্দার স্বয়ং ওখানে উপস্থিত, আর সেই হোয়াইট ক্যান্ডারদের দেবতা। এই আসপিতের সর্দার নাকি এত বড় সাপ যে কেউ কল্পনাও করতে পারবে না। তারপর রাজা বাউছি, বাবেম্বা সবাই আমাদের অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু আমরা তো টলার পাত্র নই। শেষে রাজা রাজি হলেন। আমাদের মরুভূমির শেষ প্রান্ত পর্যন্ত কুলির ব্যবস্থা করেও দিলেন, কিন্তু এটাও বলে দিলেন যে সবাই ক্যান্ডারদের খুব ভয় পায়, তাই যদি ওদের এলাকার আশেপাশে যাওয়ার ভয়ে কুলিরা পালায় তাহলে কিছুই করতে পারবেন না। 4 দিন পর আমরা আবার রওনা হলাম। বাবেম্বার নেতৃত্বে 120 জন বাছা বাছা লোক নেওয়া হলো জিনিসপত্র বয়ে নেয়ার জন্য।
রওনা হওয়ার আগের দিন হ্যান্স এসে বলল, কিছু একটা লিখে দিতে। কি লিখে দিতে হবে জিজ্ঞেস করলাম। ও বলল, ক্যান্ডারল্যান্ডে যদি ওর কিছু হয় তাহলে ওর যাবতীয় সব সম্পত্তি যেন আমি পাই, সেজন্য একটা উইল করবে। শুনেই মনটা খারাপ হয়ে গেল। প্রায় 1 মাস চলার পর সেই দ্বীপের কাছে পৌঁছালাম যেখানে আগে পোঙ্গারা থাকত। সেখান থেকে শখানেক মাইল দূরে এক জায়গায় আসলাম যেখানে নুমান্ডো জাতির বাস। এরা শিকার করে পেট চালায়, আর শিকার করে বিষ মাখানো তীর দিয়ে। 2 জন মজিটোকে এরা তীর মেরেছিল, 2 জনেই মারা যায়। মেডিসিন বক্সে অ্যান্টিভেনম যেগুলো ছিল কোনোটাই কোনো কাজে লাগল না। কিসের বিষ যে ব্যবহার করে ঈশ্বর মালুম। এদিকে আবার ওদের তীর মারার ফলাফল হিসেবে স্যাভেজ 2টি গুলি করল। মাত্র 5 গজ দূর থেকে 2টাই মিস। এত খারাপ শট আমি জীবনে দেখিনি। কপাল ওর ভালোই বলতে হবে, 2 তীর ওর গায়ে লাগলেও বেঁচে গেল। একটা হেঁটে লাগলো, আরেকটা লাগলো প্যান্টে। কোনোটাই চামড়া ভেদ করতে পারেনি। এটাই ওর কপাল। যত এগুচ্ছি জনমানবের চিহ্ন তত কমছে। একসময় মরুভূমিতে পৌঁছে গেলাম। তারপর আর মজিটোরা আমাদের সাথে আসতে চাইল না। সামনে যত দূর চোখ যায় মরুভূমি। কি করব না বুঝে ওখানেই ক্যাম্প ফেললাম, কারণ কাছে একটা সুপেয় পানির ঝর্ণা আছে। জায়গাটা শিকারীদের জন্য স্বর্গ। ছোট বড় সব রকমের শিকার বিদ্যমান। রাতে পানি খাওয়ার জন্য সবার ওখানে আগমন। বড় বড় হাতির পালও আসে বোঝা গেল। একবার ভাবলাম কিছু দাঁত খুব সহজে পেতে পারি, বাউচির কাছে পাঠিয়ে দিলেই হবে, কিন্তু মন সায় দিল না। ওদের আচার আচরণে বোঝা যায় মানুষ দেখে বা মানুষের ভয় পেয়ে অভ্যস্ত নয় প্রাণীগুলো। খুব সহজেই কাছাকাছি যাওয়া যায়। স্যাভেজে মাত্র 5-7 হাত দূরে থেকে একটাকে মারল। পরের দিন ওখানে থাকলাম। মাংসের কোনো অভাব হলো না। এরই মধ্যে 2 বার মরুভূমিতে গেলাম। 2 বার কিন্তু আশা করার মতো কিছু দেখলাম না। মজিটুরাও খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে। বাবেম্বা জিজ্ঞেস করল, এভাবে বসে থাকার মানে কি? আমি বললাম, হোয়াইট ক্যান্ডারদের একজনের জন্য আমরা অপেক্ষা করছি, যার এখানে আমাদের নিতে আসার কথা। শুনে ও বলল, ক্যান্ডারা এখান থেকে অনেক দূরে থাকে, মরুভূমির ওপারে। ওপাশে আমাদের আসার খবর পাওয়া অসম্ভব প্রায়। তাই এখানে বসে থাকাটাও বোকামি। আর আমার লোকজন বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। র্যাগনালকে জিজ্ঞেস করলাম কি করা যায়। সে শেষ না দেখে যাওয়ার পক্ষপাতী নয়। একবার বলল, তোমরা সবাই যাও, আমি একাই থাকলে। আরও কিছু হয়তো বলতো, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে আর বলার সাহস পেল না। এদিকে হ্যান্স আমাকে ছেড়ে যাবে না, আর স্যাভেজও র্যাগনালকে ছেড়ে যাবে না। শেষ পর্যন্ত ঠিক হলো মজিটোরা আমাদের জন্য আর 3 দিন অপেক্ষা করবে। তারপর সামনে এগোনোর কোনো ব্যবস্থা না হলে সবাই ফিরে যাবে, আর যতটা পারি আইভরি নিয়ে যাবে। পরবর্তী প্রতিটা ঘন্টা উৎকণ্ঠায় কাটল। আমার কেমন অস্থির অস্থির লাগছিল। 3 দিন পার হয়ে গেল, কোনো ঘটনাই ঘটল না। পরদিন সকালে আমরা আবার ফিরতি পথ ধরব। রাত 2টোর দিকে হ্যান্সের ফিসফিসানিতে ঘুম ভাঙল। বাস, 2টা ভূত আমাদের কাছে আসছে। বাইরে তাকালাম। সাদা আলখাল্লা পরা 2টি অবয়ব, ভূতের মতোই লাগছে দেখতে। চোট্টন নাকি? বালিশের নিচে পিস্তলটা হাতে দিলাম। অতিথিকে পিস্তল দেখানোই কি আপনাদের রীতি মাকোমা যান? বুঝলাম না, রাতের বেলা অন্ধকারে কম্বলের নিচে একজন মানুষ কোনো কিছুতে হাত দিলে আরেকজন দূর থেকে কিভাবে সেটা বুঝতে পারে। তবে বুঝলাম এই গলা আমার 2 বছর আগে র্যাগনাল ক্যাসেনের ড্রয়িং রুমে শুনেছি। হ্যাঁ হারুত, যে অতিথি মাঝরাতে চোরের মতো আসে। আর এত দেরি করে আসার মানে কি? তোমাদের রীতি কি কাউকে দাওয়াত দিয়ে বসিয়ে রাখা? ক্ষমা করবেন মাকোমা যান,
আপনি যখন বেজা টাউনে এসেছেন তখনই আমরা রওনা দিতাম, কিন্তু যখন জানলাম আপনার সাথে অনেক মালপত্র আছে তখন ওঠ জোগাড় করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো ভালো, চলো, চলেই যখন এসেছো ভেতরে এসো, একটা ড্রিঙ্ক নাও। ঠান্ডায় খুব মজা লাগার তো কথা নয়। হারুতের সাথে মারুতও আছে। ড্রিঙ্ক টোস্ট করে হারুত বলল, আপনার সুস্বাস্থ্য কামনায়। এখন বলো, সে রাতে লেডি র্যাগনালকে চুরি করতে না পেরে তোমরা পালিয়ে আসলে, তারপর এত তাড়াতাড়ি উধাও হয়ে গেলে কিভাবে? আর আবু সিম্বেলে তাকে চুরি করলো কিভাবে? আর তারপর করেছো কি তাকে নিয়ে, সেটা বলো। ইংল্যান্ড থেকে বের হয়েছিলাম স্টিম বোটে, তারপর লম্বা জার্নির পর এখানে ফিরলাম। কিন্তু আপনি আবু সিম্বেল নাকি কোন জায়গার কথা বললেন? সেখানে কোনোদিন যাইনি। আর আমরা কোনো সাদা লেডির সাথে কোনো কিছু করিনি, আর সে রাতে তাকে চুরি করতেও চাইনি। তাকে শুধু কয়েকটা প্রশ্ন করতে চেয়েছিলাম, কারণ তার মধ্যে অতীন্দ্রিয় ক্ষমতা আছে। কিন্তু আপনি চলে আসার আর করতে পারিনি। আর একজন ইংরেজ মহিলাকে চুরি করে আমাদের লাভ কি? সেটা জানি না, কিন্তু এটা জানি যে তোমরা কঠিন মিথ্যাবাদী। ওসব মেয়ে ছেলের কথা ছাড়ুন, আসল কথায় আসা যাক। আমরা আপনাকে ডেকেছিলাম একটা হাতিকে মারার জন্য, যার বিনিময়ে অনেক আইভরি পুরস্কার পাবেন কথা দিয়েছিলাম। আশা করি সেজন্য এসেছেন। তাহলে আর দেরি করে লাভ কি? বাইরে উঠে দাঁড়ানো। একটা উঠে 4 জন মানুষ টানতে পারবে না হারুত? হ্যাঁ, আপনি সাহস আর দক্ষতার সাথে একজনের চেয়ে অনেক লোকের চেয়ে বেশি সক্ষম, কিন্তু শরীরের দিক থেকে তো একজনই, তাই না? তোমরা যদি ভাবো আমি একাই তোমাদের সাথে যাব তাহলে ভুল করবে। আমার সাথে হ্যান্স আছে, সে আমাকে একা ছাড়বে না। আর লর্ড রেগনাল আছেন, তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট স্যাভেজও আছে। যদি যেতেই হয় সবাই একসাথে যাব, নইলে কেউ যাব না। আমাদের এলাকায় আমরা বাইরের কাউকে ঢুকতে দেই না। আপনাকে দিচ্ছি কারণ আপনি শুধু পারেন জানাকে মারতে, কিন্তু আর কাউকে আমরা এলাকায় ঢুকতে দেব না। একটু গম্ভীরভাবে বলল হারুত। তাহলে নিজেদের সমস্যা নিজেরাই মেটাও। তোমাদের ওই জানা আর ওই পুরস্কারের প্রতি কোনো আগ্রহ আমার নেই। আপনার কি ভালো লাগবে যদি জোর করে নিয়ে যাই? খানিকটা রাগী শোনালো হারুতের গলা। তোমাদের কি ভালো লাগবে যদি তোমাদের দুজনকে এখানে মেরে পুঁতে ফেলি? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমার সাথে একদল মজিটু আছে। হ্যান্স, বামেম্বা আর লর্ড রেগনালকে ডেকে তুলে তো। দাঁড়ান মাকুমা যান, অযথা পিস্তল বের করার কি দরকার? পিস্তল রাতে হাত দিতেই বলল হারুত, আমরা এখানে বন্ধুত্ব করতে এসেছি, রক্তারক্তি করতে আসিনি। আর আপনি যে কেন ভাবছেন আমরা নিরাপত্তা নিশ্চিত না করে এখানে এসেছি? আপনার লোকজন আমাদের সাথে যেতে পারে ক্যান্ডালেন, কিন্তু সেখানে তাদের জীবনের নিশ্চয়তা আমি দিতে পারবো না। তুমি কি তাদের খুন করার হুমকি দিচ্ছ? এবার আমার মেজাজ সত্যিই খারাপ হয়ে গেল। আমি তা বলিনি, কিন্তু আমাদের দেবতা আমাদের এলাকায় বহিরাগতদের পছন্দ করেন না। তারাই হয়তো তাদের জীবন বিপন্ন করবেন। তারা যে কারোর চেয়ে বেশি শক্তিশালী। তাহলে আমার জীবনের নিশ্চয়তা কি? তারা আপনাকে কিছু বলবেন না, কারণ তারাই আপনাকে নিয়ে যেতে বলেছেন। আমার তো মনে হয় তোমাদের দেবতা না, তোমাদের থেকে সাবধান থাকা উচিত, মিথ্যুকের দল। না মাকুমাজান, আমাদের তরফ থেকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা হোলি চাইল্ডের নামে শপথ করেছি, আর এই শপথ আমরা কখনো ভাঙি না। আমাকে মাথা নাড়তে দেখে বলল, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে তাঁবু থেকে বের হয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাঁবু থেকে বের হয়ে দেখলাম 200-250 গজ দূরে অন্তত 200 উটের একটা ক্যারাবেন হাঁটু গেড়ে বসে আছে। দেখলেন তো মাকুমা যান, যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে থাকতো তাহলে ইচ্ছাটা যথেষ্ট ছিল। আজকের মতো আমরা আসি, কাল সকালে আপনার নাস্তা শেষ হলে আবার আসব। তারপর কোনো কথা না বলার সুযোগ দিয়েই চলে গেল। দশ মিনিটের মধ্যে সবাইকে জাগানো হলো। বাবেম্বার নেতৃত্বে সবাই যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য তৈরি।
রেগনাল, স্যাভেজ আর আমি আলোচনায় বসলাম। ওদের সব ঘটনা বলে জিজ্ঞেস করলাম, এখন কি করা যায়? যতদূর বুঝলাম ওরা আমাকে ছাড়া আর কাউকে চায় না। মনে হয় যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নাই। তোমরা সবাই মজিটোদের সাথে চলে যাও। হ্যান্স মজিটোদের কাছে ছিল, কখন ফিরে এসেছে বুঝতে পারিনি। ও বলল, বাস, আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আপনার সাথে জাহান্নামেও যেতে আপত্তি নাই আমার। আর এভাবে চোরের মতো পালিয়ে গেলে মরার পর আপনার বাবার সাথে দেখা হলে কি বলবো? রেগনালের দিকে তাকালাম। ও বলল, আমি থামছি না। কিন্তু ওদের কথা যদি সত্যি হয় তাহলে তো আর এগিয়ে তোমাদের কোনো লাভ নেই। বোঝাতে চেষ্টা করলাম, লাভ লোকসান যাই হোক, অন্তত তোমার সাথে একটা অভিযান হবে, আর আমি ওদের কথা বিশ্বাসও করি না। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আর স্যাভেজ কি করবে? স্যার, আমার আগে পিছে কেউ নেই যে আমি থাকলে না থাকলে কারো কোনো ক্ষতি হবে। স্যার, রেগনাল আমার একমাত্র আপনজন। তাকে ছেড়ে আমি যাচ্ছি না, বাকি ঈশ্বরের হাতে। ঠান্ডা গলায় বলল স্যাভেজ। ভালো কথা, তাহলে বাবেম্বাকে ছেড়েই দেই। বাবেম্বাকে সব বললাম। ও যাবার সব প্রস্তুতি শেষ করে আমার কাছে আসলো। গভীর এক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আবার বিদায় নিতে হচ্ছে মাকুমাজান। কেন যেন মনে হচ্ছে বেঁচে থাকতে আর দেখা হবে না, কিন্তু আশা করি কোথাও না কোথাও আবার দেখা হবে। ভাগ্য ভালো হলে হয়তো আবার দেখা হবে কোনো অভিযানে। আপনার মতো মানুষের সাথে পরিচয় হওয়াটা ভাগ্যের ব্যাপার। আজকের মতো বিদায়। সব ধরনের বিদায় আমার চরম অপছন্দ, তাই পর্বটা বাড়ালাম না। আমাদের ঘোড়াগুলো ওদের নিয়ে দিলাম, ওরা চলে গেল। 10টা মিনিট চুপচাপ কাটল। একটু দূরে হ্যান্স কফির কেটলি ধুচ্ছিল। ও বলল, বাস, ভূতেরা আবার চলে এসেছে, এবার পুরো দলবল নিয়ে। ক্যারাভ্যানটা আমাদের চেয়ে 50 গজ দূরে থামল। হারুত মারুত আমাদের দিকে এগিয়ে এসে ভদ্রভাবে বো করল। তারপর বলল যে আমাদের সাথে এমন একজন অবশ্যই আছে জানাজার অনেক বড় ক্ষতি করেছে। শুনে বেশ অবাক হলেও প্রকাশ করলাম না। তারপর এটা সেটা কথা হলো। একটা ঠান্ডা যুদ্ধ হয়ে গেল হারুত আর রেগনালের মধ্যে। সবাই খানিকটা অস্থির হয়ে আছে, শুধু রেগনাল চুপচাপ। তার এই বসে থাকার স্ত্রীপঙ্গের কথা মনে করিয়ে দেয়। আমি জানি হারুতরা রেগনালের এই বসে থাকাটা দেখে তার দৃঢ় মনোভাব বুঝতে পেরেছে। আমিও একটু অস্থির। পুরো ব্যাপারটা বিড়ালের ইঁদুর নিয়ে খেলার মতো লাগছিল। ভদ্রশিষ্ট ব্যবহার করলেও হারুত মারুতের চোখে উৎকণ্ঠা দেখতে পাচ্ছিলাম। এই সময় হারুতের গলা শুনলাম, মাকুমাজান, মানুষের মন ভালোই পড়তে পারেন, অনেকটা আমার মতোই, কিন্তু আমাদের চেয়েও ক্ষমতাবান আছেন উপরে, সব তারই হাতে। হ্যাঁ হারুত, সেজন্য তো তোমাদের সাথে যেতে ভয় লাগছে না। তাহলে আর দেরি করার দরকার কি? প্রস্তুতি শেষ হয়ে থাকলে রওনা হয়ে যাক। চলো। জীবন মানিয়ে এগিয়ে চলা। এখানে বিরতির ব্যবস্থা আছে, কিন্তু থামার কোনো ব্যবস্থা নেই। একবার না একবার থামা যায়, থামতেই হয়। 3 ঘন্টা পর সাদা একটা উটের পিঠ থেকে আমার দূরবীনটা দিয়ে অনেক কষ্টে আমাদের ছেড়ে আসা ক্যাম্পের জায়গাটা দেখতে পেলাম। আমাদের 4 জন থেকে একটু দূরে হারুত মারুতের উট। সাবধানে দূরত্ব বজায় রাখা হচ্ছে, যেন আমরা চাইলেই ডাকতে পারি। আর একটু এগিয়ে গিয়ে সেদিনের মতো থামলাম। তারপর থেকে বলার মতো ঘটনা অনেক দিন ঘটল না। দিনের পর দিন আমরা মরুভূমির মধ্য দিয়ে এগিয়ে গেলাম সোজা পূর্বে। এতদিন পথে খুব হালকা বিষয় ছাড়া তেমন কোনো বিষয়ে আর কথা হলো না হারুত মারুতের সাথে। খেয়াল করলাম ওরা রেগনালের দিকে বেশ খেয়াল রাখছে, আর রেগনালও মনমরা, সারাদিন সোজা সামনের দিকে তাকিয়ে থাকে। প্রতিদিন প্রায় 30 মাইল করে 500 মাইল গেলাম আমরা। চলার ধরন দেখে বুঝলাম ক্যান্ডারা রাস্তা ভালোই চেনে। আর কয়েকদিন যাওয়ার পর আশেপাশের এলাকা বদলাতে শুরু করল।
ঘাস ঝোপঝাড় দেখা যেতে শুরু করল। তারপর ছোট ছোট গাছের সারি, হরিণের পালও দেখা গেল। গুলি করে বড় বড় দুটোকে মারলাম। ক্যান্ডাদের প্রতিক্রিয়া দেখে বুঝলাম এই জিনিস ওরা আগে দেখেনি। রাতে অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম। খেয়াল করলাম ক্যান্ডারা মনে হলো খানিকটা সাবধানতা অবলম্বন করেছে। অন্যান্য দিনের মতো উটগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা না, এক জায়গায় বেঁধে রাখা। আমাদের জিনিসপত্রগুলোর জন্য পাহারার ব্যবস্থা করা হয়েছে। হারুতকে ব্যাপারটা জিজ্ঞেস করলাম। মাকুমাজান, আমরা প্রায় ক্যান্ডারল্যান্ডে পৌঁছে গেছি, আর 4 দিন লাগবে পৌঁছাতে। তাহলে তো ভালো, এত সতর্কতার দরকার কি? মাকুমাজান, আপনি মনে হয় জানেন ক্যান্ডারদের মধ্যে আলাদা দুটো জাতি, আর 2 জাতির মধ্যে সম্পর্ক মোটেও ভালো না। আমরা হোয়াইট ক্যান্ডা, আমাদের নিজস্ব এলাকা আছে, কিন্তু সেটাতে যাওয়ার আলাদা কোনো রাস্তা নেই। ব্ল্যাক ক্যান্ডাদের এলাকা দিয়ে যেতে হয়। আক্রমণের ভয় তাই থাকেই, সেজন্যই এই ব্যবস্থা। যতদূর জানি সংখ্যায় তোমাদের চেয়ে ওরা অনেক বেশি। যদি তাই হয় তাহলে তোমরা এখনো টিকে আছো কিভাবে? কারণ ভয় পায় মাকুমাজান। পবিত্র শিশু ওরাকলের দ্বারা বলেছেন, আমাদের এলাকায় যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের উপর আর তার অভিশাপ নেমে আসবে। তাই ওরা আমাদের এলাকায় ওদের পেলেই মেরে ফেলে, আর আমরাও আমাদের এলাকায় ওদের পেলে ছেড়ে কথা বলি না। তার মানে মনে হয় একটা যুদ্ধ হতে যাচ্ছে তোমাদের মধ্যে, তাই না? যুদ্ধ একটা দানা বাঁধতে শুরু করেছে, হয়তো শেষ যুদ্ধ, যেটা আমাদের ভাগ্য নির্ধারণ করে দেবে। যে কোনো এক জাতি টিকবে, অথবা দুটোই ধ্বংস হয়ে যাবে। হয়তো এজন্য পবিত্র শিশু আমাদের ডেকেছেন। রাতে র্যাগনালের সাথে এ ব্যাপারে আলোচনা হলো। পরদিন সকালে আবার এগোনো শুরু। যত এগোচ্ছি মাটি তত উর্বর থেকে উর্বরতর হচ্ছে। সারাদিন চলার পর পানি আর উটগুলোর জন্য যথেষ্ট খাবার পাওয়া যাবে এরকম এক জায়গায় ক্যাম্প করা হলো। ক্যাম্প করা হয়ে গেলে হারুত আমাদের কিছু দেখাবে বলে ডেকে নিয়ে গেল। একটু এগোনোর পর দেখা গেল একটা নদী, তারপর পাহাড়ের সারি, নদীর ওপারে আবার সমভূমি। আমাদের সামনেও বিস্তীর্ণ সমভূমি। জমিতে যে ফলন খুবই ভালো হয় এক পলক দেখলেই বোঝা যায়। জায়গায় জায়গায় ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছিল, কিছু বড় বড় ক্রালও চোখে পড়ল। আমার দেখা আফ্রিকার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা এটা। ক্যান্ডারদের এলাকা, বলল হারুত। নদীর ওপারে ব্ল্যাক ক্যান্ডারা আর এপারে হোয়াইট ক্যান্ডারা। আর ওই পাহাড়গুলো? ওগুলো পবিত্র পাহাড়। পবিত্র শিশু ওখানে থাকেন আর সব কিছু দেখেন। কোনো মানুষ ওখানে যেতে পারে না। কেন যেতে পারে না কেন? কারণ যে যাবে সে বাঁচবে না মাকুমাজান। ওই জায়গায় শুধু মানুষ না, পবিত্র শিশুর নজরদারিও আছে। ক্যান্ডাদের জনসংখ্যা জিজ্ঞেস করলাম। বলল ব্ল্যাক ক্যান্ডারা 1020 বেশি, কিন্তু হোয়াইট ক্যান্ডারা 2000-এর বেশি নয়। কথার মাঝখানে হঠাৎ একটা লোক এসে হারুতকে কিছু বলল। হারুতকে বেশ বিচলিত মনে হলো। কি হয়েছে জিজ্ঞেস করাতেও বলল, সিম্বার লোকজন আমাদের আসার খবর পেয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া উচিত। চাঁদ ওঠার পরপরই আমরা রওনা হলাম। সারা রাত চললাম। ভোর হওয়ার আগে শুধু একটু বিরতি দেয়া হলো। আবার চলা শুরু করার আগে মারত এসে বলল আমরা যেন আমাদের রাইফেল নিয়ে তৈরি থাকি, কারণ আমরা জানার এলাকায় ঢুকে পড়েছি। হারুতের ধারণা আমাদের সাথে তাদের দেখা হতে পারে। কথা মতো আমরা রাইফেল নিয়ে নিলাম। আমরা নিলাম র্যাগনালের নিয়ে আসা আধুনিক ব্রিচ লোডার রাইফেল, আর হ্যান্স আমার কাছে অনুমতি নিয়ে তার প্রিয় হন্টমবিকে নিল, আমার সেই বিখ্যাত ডাবল ব্যারেল মাজল লোডিং রাইফেল। যন্ত্রটা আমারও পছন্দ। হ্যান্সের ধারণা আমার এই রাইফেলটা একটা লাকি রাইফেল। কিছুক্ষণ পর সাদা আলখাল্লা পরা 500 লোক দেখা গেল। কিছু দূরে সবাই দাঁড়িয়ে পড়ল। দুজন নেতা গোছের লোক এগিয়ে আসলো।
তাদের একজন বলল, ও পবিত্র শিশুর পূজারী, আমরা মহান দেবতা জানার পক্ষ থেকে দেবতার অবতার সিম্বা আমাদের পাঠিয়েছেন। বলো, সিম্বা কি খবর পাঠিয়েছেন? হারুত উত্তর দিল, মহান সিম্বা জানতে চেয়েছেন তোমাদের এলাকা ছেড়ে এখানে ব্ল্যাক ক্যান্ডাদের এলাকায় এসে তোমরা কি করছো? তোমরা কি গায়ে পড়ে যুদ্ধ করতে চাও, নাকি শত বছর ধরে তোমাদের জন্য যে এলাকা আলাদা করা তাতে পোষাচ্ছে না? সিম্বার দূতেরা, যাও সিম্বাকে গিয়ে বলে দাও কোনো যুদ্ধ টুদ্ধ করার কোনো ইচ্ছে আমাদের নেই। আমরা শুধু এই সাদা লর্ডদের নিতে এসেছিলাম। তারা পবিত্র শিশুদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করতে চান। এনারা দক্ষিণ থেকে এসেছেন, আর দক্ষিণ দিক থেকে পবিত্র পাহাড়ে পৌঁছার এটি ছাড়া আর কোনো পথ নেই। কিসের উদ্দেশ্য আমরা ভালো করেই জানি। তোমরা কি মনে করো জাদু কেবল তোমরাই জানো, আমরা জানি না নাকি? তোমরা যে সাদা লোকদের নিয়ে এসেছো আমাদের জানাকে মারার জন্য, তোমরা চাও ওই সাদা লোকগুলো তাদের আজব অস্ত্র দিয়ে জানাকে খুন করুক, তাই না? কান খুলে শোনো, কোনো কিছুই মহান জানার কোনো ক্ষতি করতে পারবে না। বিরাট অপরাধ করেছো তোমরা। আমাদের মহান রাজা সিম্বা বলেছেন ভালোই ভালোই ওদের আমাদের হাতে তুলে দাও, যেন আমরা ওদের জানার উদ্দেশ্যে বলে দিতে পারি। না হলে কপালে দুঃখ আছে তোমাদের সবার। তোমরা যখন জানো কেউ তোমাদের জানার কোনো ক্ষতি করতে পারবে না, তখন ওদের জানার শিকার বানাতে চাচ্ছ কেন? আর ওনারা আমাদের অতিথি, তাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। আর যাও, সিম্বাকে বলে দাও, একটা তীরও আমাদের দিকে ছোড়া হলে তাহলে তোমাদের উপর মহান শিশুর অভিশাপ নামবে। আর সে অভিশাপে প্রথমে দুর্যোগ, তারপর দুর্ভিক্ষ, তারপর যুদ্ধ নামবে তোমাদের উপর, আর তোমরা শেষ হয়ে যাবে। এখন দূর হও। শেষের কথাগুলো হারুত একটু সম্মোহনী ভঙ্গিতে বলল। তারপর লোক দুটো আর কোনো কথা না বলে ঘোড়ার মুখ ঘুরিয়ে ওদের লোকজনের কাছে ফিরে গেল। মাকুমা যান, যুদ্ধটা করতেই হবে, কিন্তু মনে হয় এবার আমরাই জিতব। আমার দিকে তাকিয়ে শুধু এতটুকুই বলল হারুত। তারপর লোকজনকে কতগুলো নির্দেশ দিল। তার নির্দেশে সবাই মিলে ত্রিভুজের আকৃতি করে দাঁড়ালাম। মালপত্র মাঝে রেখে সবাই দাঁড়ালাম। হ্যান্স, আমি আর মারুত এক পাশে, আর স্যাভেজকে নিয়ে রেগনাল আরেক পাশে। আমাদের চারজনকে আলাদা করার কারণ জানতে চাইলেন। মারুত বলল, আমরা আলাদা থাকলে সবাই একসাথে ধরা পড়ার কোনো ভয় কম থাকবে, তাই আর কিছু বললাম না। যুদ্ধ প্রস্তুতি তাই সবাই একটু এক্সাইটেড। শুধু হ্যান্সকে একটু অন্য মনস্ক মনে হলো। সব প্রস্তুতি শেষ হতে বেশি হলে 15 মিনিট লাগলো। পবিত্র পাহাড়ের দিকে তাকিয়ে 3 বার ভক্তি ভরে বো করে একটা বর্ষা উপরের দিকে তুলে হারুত বলল, আক্রমণ। কয়েক মিনিট পর আমরা শত্রুদের দেখতে পেলাম। আমার ধারণা ছিল না যে উট এত দ্রুত দৌড়াতে পারে। ব্ল্যাক ক্যান্ডারা এর মধ্যেই নিজেদের মতো দাঁড়িয়ে পড়েছে। পদাতিক দল হাঁটু গেড়ে বসে সামনের দিকে বর্ষা উঁচিয়ে ধরেছে। মধ্যযুগে গ্রিক বা রোমানরা যেমন করত সেরকম। আর অশ্বারোহী বাহিনী একটু পেছনে 3টা দলে ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। প্রতি দলে 100 জন, আর সামনে পদাতিক বাহিনীর 200 জন। এতক্ষণে ত্রিভুজের মতো করে সবাইকে সাজানোর কারণ বোঝা গেল। রণকৌশলের প্রশংসা করতেই হয়। যোদ্ধাদের দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যাওয়ার সুবিধার জন্যই তৈরি করা ত্রিভুজের বদৌলতে সহজে শত্রুদের ভেতরে ঢুকে যেতে পারলাম। কিছুক্ষণ পর অশ্বারোহী বাহিনী আক্রমণ করল। এদিকে ধুলাবালির জন্য একটু দূরে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম হ্যান্স, মারুত আর আমি সহমোট প্রায় 15 জনের প্রধান দলটা থেকে কিভাবে যেন আলাদা হয়ে গেছে। আমরা সবাই যতটা সম্ভব যুদ্ধ করার চেষ্টা করলাম, কিন্তু শত্রুর সংখ্যা বেশি হওয়াতে ধীরে ধীরে আমাদের সংখ্যা কমতে লাগল। শত্রুরা উটগুলোকে লক্ষ্য করে বর্ষা চালাচ্ছে। শুধু একজনের উট কোনো রকম আহত হয়নি, হ্যান্সের উট। বাকিরা বেশিরভাগই উটের মৃতদেহের আড়াল থেকে যুদ্ধ করে যাচ্ছে। বলা বাহুল্য,
উটের আড়াল থেকে যুদ্ধরতদের মধ্যে আমিও ছিলাম। এ পর্যন্ত আমি একটা গুলিও ছুড়িনি। কয়েকটা কারণে, প্রথমত জীবনের সংশয়ে না পড়লে এই অসভ্যদেরকে প্রাণহানি ঘটানোর কোনো ইচ্ছা আমার নেই, আর উটের পিঠ থেকে শুট করা আর মিস করা একই কথা। উটের আড়াল থেকে গুলি করা ছাড়া আর কোনো উপায় না দেখে গুলি করলাম। আধুনিক রিপিটারের 5টা কার্টিজে খালি করলাম ব্ল্যাক ক্যান্ডাদের 5টা ঘোড়াকে আরোহী শূন্য করে। ফলাফল হলো মারাত্মক। এই লোকজনের কেউ এমন ঘটনা আগে দেখেনি। এক মুহূর্তের জন্য সবাই থমকে গেল। তাতে আমি রিলোড করে নেবার সময় পেলাম। দ্বিতীয় আক্রমণ আসলেও ওটাকে প্রতিহত করলাম একইভাবে। তৃতীয়টাও করলাম, কিন্তু আমার পক্ষ থেকে তখনকার মতো যুদ্ধ শেষ, কারণ পিস্তলের 2টি গুলি বাদে আমার কাছে আর কোনো কার্তুজ ছিল না। জিজ্ঞেস করতে পারেন, আমার মতো প্রফেশনাল শিকারীর কাছে মাত্র এই কটাগুলি কেন থাকবে? তাই বলে রাখছি, আরেকটা ব্যাগে আরও বেশ কিছু কার্তুজ ছিল, কিন্তু সেবেজ ভদ্রতা দেখানোর জন্য সেগুলো আমার কাছ থেকে নিয়ে নিজে বহন করছিল। পরে নেওয়ার আগেই আমরা আলাদা হয়ে গেছি। ততক্ষণে অবশ্য যুদ্ধের পরিস্থিতি বদলে গেছে। ব্ল্যাক ক্যান্ডাদের কেউ কেউ ভয় পেয়ে ছুটে পালাতে শুরু করেছে। বাকিরা হয় আমাদের আহতদের শেষ করতে অথবা নিজেদের আহতদের নিয়ে যেতে ব্যস্ত। এমন সময় মারত পুরোপুরি সুস্থ অবস্থায় সামনে আসলো, হাতের রক্ত মাখা বর্ষা নাড়াতে নাড়াতে বলল, মাকুমাজান, আর কিছু করার নেই। আমাদের কয়েকজনের বিনিময়ে পবিত্র শিশু বাকিদের রক্ষা করেছেন। এখন নিজেরাই আত্মহত্যা করুন অথবা শেষ পর্যন্ত লড়ে যান। গুলি চালানোর উপায় নেই, আমার সব কার্তুজ শেষ। আচ্ছা, এখন যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে কি হবে? ধরে নিয়ে গিয়ে সোজা জানার সামনে বলি দেওয়া হবে। সেজন্যই বলছি, জানার দাঁতের গুতা খেয়ে মরার চেয়ে নিজে মরা ভালো। বোকার মতো কথা বলো না। বেঁচে থাকলে জানার হাত থেকে বাঁচার রাস্তা পাওয়া যেতে পারে, আর খুব খারাপ হলে পিস্তলের 2টি গুলি রাখাই আছে। আপনি বোধহয় ঠিকই বলেছেন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমিও আপনার সাথে আছি। এদিকে হোয়াইট ক্যান্ডারদের শক্তিও কমে গেছে, আর আক্রমণ করছে না। সকালে সেই বার্তাবাহককে আবার দেখা গেল, সাদা পতাকা হাতে এগিয়ে আসছে। একটু দূরে দাঁড়িয়ে চিৎকার করতে বলতে শুরু করল, আমি মহান রাজা সিম্বার পক্ষ থেকে এসেছি। সিম্বা বলেছেন আজকের জন্য তোমাদের দেবতা আমাদের দেবতার চেয়ে বেশি ক্ষমতা দেখিয়েছেন। তোমাদের দলের বেশিরভাগ লোকেই পালাতে পেরেছে। এখন তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে রাজা কথা দিচ্ছেন তোমাদের হত্যা করা হবে না। সম্মানিত রাজবন্দী হিসাবে যথাযোগ্য কারাগারে বন্দী করে রাখা হবে, নইলে একটু পর আমাদের চকচকে বর্ষা তোমাদের এফর ওফর করে দেবে। এরপর কিছুক্ষণ আমার সাথে আলোচনা করে মারুত বলল, ঠিক আছে, রাজার কথা মেনে নিলাম, কিন্তু তাকে বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য পানির নিয়ে আমাদের সামনে আসতে বলো। কিছুক্ষণ পর সিম্বা 2জন লোক নিয়ে হাজির হলো। একজনের হাতে পানির ব্যাগ, আরেকজনের হাতে একটা হাতির দাঁতের কাপ ধরে আছে। এই সিম্বার চেহারা আসলেই সিংহের মতো। গায়ের রং অন্যান্য ব্ল্যাক ক্যান্ডাদের মতো অত কালো না। রূপার অলংকার পরে আছেন, কপালে একটা কাটা দাগ। কাছে এসে বললেন, মারুত আমার সব শর্ত শুনেছে, মেনে নিয়েছে। মনে রেখো, এর চেয়ে এক চুল বেশি বা কম পাবে না। মনে হয় না এখন আর কোনো কথার দরকার আছে। সিম্বা, আর কোনো কথার দরকার নেই, কিন্তু যদি আপনি আপনার কথা নড়চড় করেন তাহলে মনে রাখবেন পবিত্র শিশুর অভিশাপ নামবে আপনাদের উপর। শুনে কোনো কথা না বলে রাজা আমাদের সাথে বসলেন। তারপর বেশ আন্তরিকভাবে বললেন, আপনাদের সাথে একটু পান করতে আসলাম মাকুমাজান, কথাবার্তা পরেও বলা যাবে। রাজার এক লোক পানীয়র ব্যাগ থেকে হাতির দাঁতের গ্লাসে পানীয় ঢেলে রাজাকে দিল। তিনি খেয়ে দেখলেন কোনো বিষ মেশানো নেই। তারপর আমাদের দেয়া হলো, আমরাও খেলাম। পানীয়র পালা শেষ হতে হতে আমাদের জন্য ঘোড়া চলে আসলো। পরবর্তী 3 ঘন্টা ব্ল্যাক ক্যান্ডা সৈন্য দ্বারা বেষ্টিত হয়ে চললাম সমভূমির মধ্যে দিয়ে।
সমভূমি বেশ উর্বর। রাস্তায় কতগুলো গ্রাম পড়ল, বোঝা গেল ফসল তোলার সময় চলছে। অল্প কিছু কাটা হয়েছে, বাকিরা ক্ষেতে পেকে কাটার অপেক্ষা করছে। পাকা ফসলের ক্ষেত বেশ ঘন জঙ্গল পেরিয়ে সন্ধ্যার দিকে আমরা ক্যান্ডাদের রাজধানীতে পৌঁছালাম। এই শহর ব্ল্যাক ক্যান্ডা টাউন নামে পরিচিত। আমার দেখা আফ্রিকান শহরগুলোর থেকে আলাদা। শহরের সুরক্ষার জন্য চারপাশে পরীক্ষা খনন করা হয়েছে। চারদিকে 4টা কাঠের ব্রিজ। ব্রিজগুলো ভালো রকম শক্ত সমর্থ। ঘোড়া মালপত্র নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। আবার আক্রমণ হলে কয়েক মিনিটের মধ্যে ভেঙেও ফেলা সম্ভব। আমরা শহরের উত্তর গেট দিয়ে ঢুকলাম। আফ্রিকার বেশিরভাগ আদিবাসীদের ঘরের মতো কুঁড়ে ঘর না। ঘরগুলো মাটির তৈরি বিল্ডিং বলা যায়। ঘরের ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে ছাদে ওঠার ব্যবস্থা আছে। যুদ্ধ আর আমাদের বন্দী হওয়ার খবর আগেই শহরে পৌঁছে গেছিল। আমাদের দেখার জন্য বহু লোক রাস্তার পাশে জমা হয়েছিল। লোকজন বিভিন্ন রঙের পোশাক পরেছিল, তবে বেশি মহিলা সাদা রঙের এক ধরনের গাউন আর পুরুষরা হালকা নীল রঙের লেলেনের পোশাক পরা। যুদ্ধে ব্ল্যাক ক্যান্ডাদের ক্ষয়ক্ষতির খবরও আমরা আসার আগে শহরে পৌঁছেছিল। রাস্তার পাশে দাঁড়ানো লোকজন আমাদের দিকে মাঝে মাঝে ঢিল ছুটছিল, গালিগালাজ করছিল। বোঝা গেল মারুতকে আগে থেকে অনেকে চেনে, আর আমাদের দিকের লোকজন খানিকটা ভয় আর বিস্ময় মেশানো দৃষ্টিতে তাকিয়েছিল। আরও কোয়ার্টার মাইল যাওয়ার পর আমাদের ঘোড়া থেকে নামতে বলা হলো। একটা গেট পার হয়ে আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটি শহরের অন্যান্য বাড়ির মতোই। কানে কানে মারুত বলল, এটা রাজার বাড়ি। মূল বাড়ির পাশে আরও 2টো ছোট ছোট বাড়ি। একটাতে রাজার বউরা থাকে, আর একটাতে রাজকীয় অতিথিরা থাকে। অতিথিদের তাতেই আমাদের থাকার ব্যবস্থা করা হলো। পরদিন কড়া রোদ চোখে লেগে ঘুম ভাঙল। খোলা জানালা গলে রোদ ঢুকছে। জানালার মোটা কাঠের গ্রিল দেয়া। সব ঘটনা মনে পড়তে কয়েক সেকেন্ড লাগল। পুরো ব্যাপারটার মধ্যে সবচেয়ে ভালো হয়েছে র্যাগনাল আর স্যাভেজের পালাতে পারাটা। যদিও এখনও পুরোপুরি বিপদমুক্ত নয়, আশা করছি হোয়াইট ক্যান্ডারা ওদের আবার ফিরিয়ে নিয়ে আসবে। কারণ ওদের আসার কারণ একমাত্র আমি যখন নেই তখন ওদের রাখার কোনো দরকার নেই। ওরা হয়তো জানেও না আমি বেঁচে আছি। ধরা পড়ার খবর দেয়া যেহেতু কেউ নেই, সেহেতু এরকমই ভাবাটাই স্বাভাবিক। অবশ্য হ্যান্স হয়তো এর মধ্যেই আমাদের অনুসরণ করা শুরু করেছে। এটাই তার জন্য স্বাভাবিক। এদিকে আমার ডাবল ব্যারেলের পিস্তল আর মাঝারি ছুরিটা নেই। ঘুমিয়ে থাকার সময় হয়তো রাজার লোকজন নিয়ে গেছে। চোখ খুলতে দেখলাম সামনে মারুত পাথরের মতো বসে আছে। মারুত, আমার শুয়ে পড়ার পর কেউ ঘরে এসেছিল, আমার পিস্তল ছুরি নিয়ে গেছে। হালকা গলায় বললাম। মাকুমা যান, আমার ছুরিটাও নাই। মাঝরাতে দেখলাম 2টো লোক ঘরে ঢুকে সব জিনিসপত্র সার্চ করছে। আমাকে ডাকুনি কেন? ডেকে লাভ কি হতো? বরং ঝামেলা করলে হয়তো রাতেই জবাই করে দিত। জান বাঁচলে বাপের নাম। কিন্তু পিস্তলটা হয়তো কাজে লাগতো। তা হয়তো লাগতো, কিন্তু তখন মাথায় ঢুকেনি। হয়তো না ঢুকেই ভালো হয়েছে। আচ্ছা মারুত, কোনোভাবে কি হারুত বা অন্য কাউকে কোনো খবর দেওয়া যায় না? ওই তামাক কি কোনো কাজে লাগতে পারে, যেটা তোমরা আমাকে লন্ডনে দেখিয়েছিলে? আরে না, ওটা খালি আপনাকে আপনার মনের ভেতরটা দেখাতে সাহায্য করেছে, তার বেশি কিছু না। পুরনো সাধারণ ম্যাজিক ট্রিক। নিজেই বলছো ওটা ম্যাজিক ট্রিক? তাহলে কিভাবে এত নিশ্চিত হচ্ছ যে আমি সঠিক লোক? আর তোমাদের ওই হোলি চাইল্ডের ব্যাপারটা একটু খুলে বলো তো। আর আমাকে এখানে নিয়ে আসার জন্য অন্য কোনো কারণ আছে কি? একটু পরে যতদূর মনে হয় আমাদের দুজনকেই গলা কাটা হবে। তাই তুমি সত্যি কথা বলতে পারো এখন? লর্ড, হোলি চাইল্ড আমাদের ঈশ্বর। হাজার হাজার বছর ধরে তিনি আমাদের দেবতা। আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে যখন মিশর থেকে আসে, তখন থেকে হোলি চাইল্ড আমাদের সাথে আছেন। সব কিছু আমাদের আদি পুঁথিতে লেখা আছে।
আমরা হোলি চাইল্ডকে মন থেকে বিশ্বাস করি, আরও বিশ্বাস করি তিনি আমাদের সকল মন্দ থেকে রক্ষা করেন। তিনি ওরাকলের মাধ্যমে কথা বলেন। এই ওরাকলকে হোলি চাইল্ডের অভিভাবক বা মাতা বলি আমরা। পবিত্র শিশু তার মুখ দিয়ে বিভিন্ন কথা বলেন, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ আর শত্রুদের সম্পর্কে। যখন ওই ওরাকল মারা যায় তখন আমরা খুব সমস্যায় পড়ে যাই। শেষ ওরাকল যখন মারা যায় তখন বলেছিল পরবর্তী ওরাকল আসবে ইংল্যান্ডে। শেষ কথাটা শেষ হতেই একটু থামল ও, তারপর আবার স্বাভাবিক গলায় বলতে শুরু করল, তারপর আমি আর হারত জাদু করে বেশ লম্বা সময় ধরে ওরাকলকে ইংল্যান্ডে খুঁজলাম। লেডি র্যাগনালকে দেখে ভেবেছিলাম তিনি নতুন ওরাকল, কারণ তার বুকে সেই নতুন চাঁদের দাগ। কিন্তু পরে যখন আমাদের জাতির মধ্যেই একজন ওরাকল পাওয়া গেল তখন বুঝলাম ইংল্যান্ডে ভুল হয়েছিল। 2 বছর ধরে সেই ওরাকল হোলি চাইল্ডের অভিভাবকের দায়িত্ব পালন করেছে। আগের ওরাকল হয়তো ভুল বলেছিল। তারপর থামল। বুঝলাম, এখন জানা সম্পর্কে কিছু বলো, আর হোলি চাইল্ডের সাথে আমার জানা সম্পর্কটা কি? কথাগুলো মাথায় সাজিয়ে নিয়ে আবার জিজ্ঞেস করলাম, হোলি চাইল্ড আর জানার সম্পর্কটা আপনি আলো আর অন্ধকারের চিরন্তন সম্পর্কের সাথে তুলনা করতে পারেন। একটু ঝেড়ে কাশো। জানা হলো ব্ল্যাক ক্যান্ডাদের দেবতা, একটা হাতিরূপী শয়তান। যারা জানার উপাসনা করে না তাদের সামনে পেলেই মেরে ফেলে। ব্ল্যাক ক্যান্ডারা ওকে সঙ্গে নিয়ে যুদ্ধ করে, জানা ওর পুরোহিতদের কথা শোনে। তার মানে কি সবসময় একটাই হাতি আসে নাকি? তা জানি না, কিন্তু আমরা কয়েক পুরুষ থেকে এই হাতিটাকেই দেখছি। তুমি কি নিজে হাতিটাকে দেখেছ? না মাকুমা যান, ওর সাথে আগে দেখা হলে কি আর এখন আপনার সাথে বসে গল্প করতে পারতাম? মরে ভূত হয়ে অন্য কোনো ভূতের সাথে গল্প করতাম। ঘরে খাবার নিয়ে 2জন ব্ল্যাক ক্যান্ডা আসায় আমাদের কথা বন্ধ করতে হলো। খেতে খেতে ভাবলাম, হাতিরা 200-250 বছরও বাঁচতে পারে, আর এই জানা হয়তো বিশাল আকারের বয়স্ক কোনো হাতি হবে। খাওয়া শেষ করে বাইরে বের হলাম। গেস্ট হাউসের আশপাশটা দেখে উটের জকিদের থাকার জায়গাটা দেখতে গেলাম। গিয়ে দেখি সবাই কেমন মনমরা হয়ে বসে আছে, কারণ জিজ্ঞেস করলে তেমন কিছু কেউ বলল না। গেস্ট হাউসে ফিরে এসে ছাদে যাওয়ার সিঁড়িতে বসলাম। ওখানে বসেই দেখা গেল বাজারের মাঝখানে একটা জটলা। ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, কারণ রাতে আমার পিস্তল চাকুর সাথে দূরবীনটাও নিয়ে গেছে। ওখানে রাজা তার সভাসদদের নিয়ে কিছু একটা করছেন। মারুতকে জিজ্ঞেস করলে ও বলল ওরা ওদের ঈশ্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। দূর থেকে দেখলাম একটা বেশ রং মেখে সংসাজা লোক হাতে কিছু একটা নিয়ে বেশ লাফাতে লাফাতে রাজার দিকে এগিয়ে আসছে। লোকটা যে পুরোহিত বুঝতে কোনো অসুবিধা হলো না। 1-2 সেকেন্ডের মধ্যে একটা আমার ডাবল ব্যারেল পিস্তলটা উঁচিয়ে ধরল। সাথে সাথে পুরোহিত এক পায়ে উপর লাফাতে লাফাতে আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার করতে লাগল। সাবধানতার খাতিরে আমি কাল পিস্তলটা কক করে বালিশের পাশে রেখেছিলাম। কক করা পিস্তলের ট্রিগারে কোনোভাবে চাপ পড়েছে আর গুলি গিয়ে লেগেছে লোকটার পায়ে। লাফানো দেখে হাসি পেয়ে গেল। হাসা শেষ হতেই দেখি আরেকটা লোক, সেও সংসেজে আছে, কিন্তু আগের লোকটার মতো অত না। পিস্তলটা নিয়ে কিছু একটা করতে গিয়ে গুলি খেয়ে মরল, স্পট ডেড। লোকটাকে ফেলেই বাকিরা যে যেদিকে পারে পালাতে শুরু করল। তাড়াতাড়ি ছাদ থেকে নেমে আসলাম। আমাকে ছাদে দেখে ফেললে এই অসভ্যরা সেটাকে ভালোভাবে নেবে না। 10 মিনিট পর আমাদের গেস্ট হাউসের সামনে 10 লোক আসলো। 4 জন মৃত সহকারী পুরোহিতের লাশ বয়ে এনেছে, আর পিছে পিছে রাজারাও তার সভাসদদের কয়েকজনকে নিয়ে ঢুকলেন। আমাদের বাইরে ডাকা হলো, বেরোলাম। রাজা আমাদের দেখিয়ে বললেন, এ জাদুকর, দেখো তোমরা কি করেছ। রাজার দৃষ্টি একবার মরা পুরোহিতের উপর দিয়ে ঘুরে আরেক পুরোহিতের পায়ের দিকে গেল।
এটা আমাদের কাজ না সিম্বা, এই জন্য আপনারাই দায়ী। আপনারা সাদা সর্দারকে না বলে তার জাদুর অস্ত্র নিয়ে গেছো বলে। জাদুর অস্ত্র নিজেই তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। মারুত বলল, মিথ্যা কথা। আমরা তোমাদের অস্ত্র ঠিকই নিয়েছি, কিন্তু তোমরা ওটাকে বলেছ আমাদের ক্ষতি করতে। তোমাদের আদেশ না পেলে ওটা কিছুই এরকম করতো না। আমি কাল কথা দিয়েছিলাম তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু আমার লোকের অত ক্ষতি করেছ, নিজেরা নিজের পায়ে কোড়াল মেরেছ। 3 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তোমরা মৃত লোকটার জীবন আর আরেকজনের বা পা ঠিক করে না দাও, তাহলে তোমাদেরকে তাদের কাছে পাঠিয়ে দেব, আর যাদের তোমরা কাল মৃত্যুর উপত্যকায় পাঠিয়েছ। আমি কথা কিছুই বুঝতে পারছি না, এরকম ভাব করে দাঁড়িয়ে থাকলাম। মারুত বলল, সিম্বা, আপনি বলুন যে গেছে তাকে কি আর ফিরিয়ে আনা যায়? যায় কি না জানি না, কিন্তু তোমরা যদি না পারো তাহলে জানার শপথ তোমাদের কুকুরের মতো মারব। সিম্বা, আপনি বোধহয় হোলি চাইল্ডের 3 অভিশাপের কথা ভুলে গেছেন। আমি ঘরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, যেন তার ব্যাপারে কোনো আগ্রহই নেই। সিম্বা মানতে চাইলেন না, লোকজনকে এটা সেটা আদেশ করে কোনো কথা না বলে বের হয়ে গেলেন। যাবার আগে বলে গেলেন 3 দিন পর আবার আসবেন। রাজা বিদায় নেবার পর কয়েকজন লোক মৃত লোকটিকে খাড়া করে কবর দিল। মজার ব্যাপার হলো, মাথাটা মাটির উপরে রাখল। মরা লোকটার চোখ খোলা, সোজা তাকিয়ে আছে আমাদের ঘরের দিকে। তারপর মাথাটা সামনে খাবার দাবার রেখে একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে মাথাটা সহ বেশ কিছু ঢেকে রাখল। আমরা দুজন চুপচাপ দেখে গেলাম। দিনটা আর কোনো ঘটনা ছাড়াই কেটে গেল। পরদিনও তেমন কিছু ঘটল না, শুধু একটা লোক এসে কবরের ঢাকনাটা খুলে মাথাটা ভালো করে দেখে পুরান খাবারের বদলে নতুন খাবার দিল। এদিকে আকাশের মেঘ হঠাৎ ঘন থেকে ঘনতর হচ্ছে, বাতাসও বেশ ভালো রকম ঠান্ডা। ছাদ থেকে আমরাও দেখলাম লোকজন বেশ আগ্রহ নিয়ে কথা বলছে, আর আলোচনা যে আবহাওয়া নিয়ে বুঝতে তেমন একটা অসুবিধা হলো না। রাতে ঠান্ডা এত বেড়ে গেল যে আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে হলো আমাদের। মাঝরাতে চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল। উঠে দেখি বাজারের মাঝে আগুন জ্বালানো হয়েছে, ছাগল ভেড়া বলি দেয়া হচ্ছে। পরের দিন একইভাবে কাটল। পুরোহিতের দল ঢাকনা খুলে মরা মাথাটার খাবার বদলে দিয়ে গেল। মাঝরাতে ছাগল ভেড়া বলি দেয়া হলো। পার্থক্য শুধু লোকজন আরেকটু বেশি উৎকণ্ঠিত, আর ঠান্ডাটা আরও বাড়ল। মাঝরাতে যখন বলির অনুষ্ঠান চলছিল তখন জেগেছিলাম, তাই বুঝলাম অনুষ্ঠান চলার সময়ই হঠাৎ জোর বাতাস শুরু হলো। 8 ঘন্টার বাতাস চলল, সময়ের সাথে সাথে বাড়তেই থাকল। একসময় আকাশ গর্জন করতে শুরু করল। উঠে পড়লাম। একটা দেশলাইয়ের প্যাকেট আর তামাকের প্যাকেট সাথে ছিল। পাইপ জ্বালানোর জন্য দেশলাই জ্বালতেই দেখলাম মারুতকে। উত্তেজনায় মুখের রক্ত সরে গেছে। উত্তেজিত গলায় বলল, অভিশাপ নেমেছে, শিলাবৃষ্টি। অভিশাপ না ঘোড়ার ডিম? কথাটা শেষ করতে পারলাম না। দুনিয়া কাঁপতে শুরু করল। কেউ যেন আকাশ থেকে পাথর ফেলতে শুরু করেছে। শুরু হলো শিলাবৃষ্টি। বুঝতে পারছি না শিলাবৃষ্টি বলবো নাকি শিলা ঝড় বলবো। বৃষ্টি বা ঝড় যেটাই হোক, সময়ের সাথে তা পাল্লা দিয়ে বাড়ল। আফ্রিকার খারাপ শিলাবৃষ্টি যে আমি দেখিনি অমন না। একবার এক ভয়ঙ্কর শিলাবৃষ্টিতে আমার খুব প্রিয় একটা ঘোড়া মারা গেছিল। ঘরের ভেতর থেকে ভয় পাচ্ছিলাম ছাদই ভেঙে পড়ে কি না। ছাদের সিমেন্ট ভালো বলতে হবে, শেষ পর্যন্ত ভাঙল না। পরে দেখেছিলাম ক্যান্ডাদের অর্ধেক বাড়ি ভেঙে পড়েছে। মাঝে মাঝে মারুত হোলি চাইল্ড মহান, ক্ষমতাবান এসব বলে ফিসফিস করতে লাগল। ঝড়ের তাণ্ডব দেখতে দেখতে রাত কাটল। সকালে দেখি ব্ল্যাক ক্যান্ডাদের মাঠের উপর মাঠ, ফসল পুরো খা খা করছে। যেগুলোর কথা আগেই বলেছি, কেটে ঘরে তোলা শুধু বাকি ছিল। এক রাতেই সব শেষ। জঙ্গলের অবস্থাও পাঠক সহজে অনুমান করতে পারবেন।
ছোট মাঝারিগুলো উপরে এখানে ওখানে পড়ে আছে, আর বড় বড়গুলো একদম নেড়া। আমাদের গেস্ট হাউসের ছাদ থেকেই সব দেখা যাচ্ছিল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য আইভরি চাইল্ড এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আমার এই গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।